স্টক মার্কেটে যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের সঙ্গে কথা বললে আপনি জানতে পারবেন যে তাদের একটা কমন জায়গায় একটা আফসোস রয়ে গেছে। সেই আফসোসটা কোথায় জানেন? সেই আফসোসটা হলো, তারা হয়তো একটা সঠিক স্টক নির্বাচন করেছিলেন, কিন্তু সঠিক সময়ে সেটাকে তারা বেচতে পারেননি। তার বেচার পরে সেটা বেশ কয়েক গুণ হয়ে গেছে। যেমন ধরুন, কেউ একজন বলল যে 100 টাকাতে অমুক স্টকটা কিনেছিলাম, তারপর আমি 200 টাকা বা 250 টাকাতে বেচে দিয়েছি, কিন্তু সেই স্টকটা যদি আজ রাখতাম, আজ আমি বড় লোক হয়ে যেতাম। এটা কিন্তু শুনতে পাবেন। কিন্তু এর কারণ কি জানেন? এর কারণ একটাই, আমরা হয়তো কোনো রিকমেন্ডেশন হোক বা একটা রিসার্চ করে বলুন, আমরা যদি একটা স্টক কিনেও থাকি বা ভালো স্টক কিনেও ফেলি, সেটাকে আমরা সঠিকভাবে কোথায় বেচতে হবে সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া বা রিসার্চ বা জানার ইচ্ছায় কোনোটাই আমাদের থাকে না। আমরা সামান্য প্রফিটই হয়তো অনেক সময় বেরিয়ে যাই, অনেক সময় লস করেও, ভালো স্টককে লস করেও বেরিয়ে যাই। তাই এই সমস্যা থেকে সমাধান কোথায়? তো চলুন, আজকে আমরা এ নিয়ে 10টা পয়েন্ট আলোচনা করে নিই, যাতে আমরা সঠিক সময়ে কোনো স্টককে বেচতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করি। সন্দীপ ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পয়েন্ট নাম্বার 1, ধরুন আপনি কারো রিকমেন্ডেশনে একটা স্টক কিনলেন, পরে জানতে পারলেন যে স্টকটার ফান্ডামেন্টাল মোটেই ভালো নয়। তো এই অবস্থাতে আপনি কিন্তু স্টকটাকে বেরিয়ে যান, স্টকটাকে বেচে দিন। কারণ যে কোনো জিনিসের যদি কোনো সমস্যা হয়, শরীরে কোনো অংশে যদি প্রবলেম হয়, সার্জারি করতে হয়, সেটা ইমিডিয়েট বাদ দেওয়াই ভালো। তো সেটার থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। দ্বিতীয় পয়েন্ট, একটা কোম্পানির গ্রোথ সম্পর্কে ভালো জ্ঞান থাকলে তবেই আপনার সেই শেয়ারটা কিন্তু আপনাদের কেনা উচিত। তো যদি দেখেন সেই কোম্পানির গ্রোথ দিনের পর দিন কমে কমে যাচ্ছে, মানে যে হারে আপনার আশা করেছিলেন সেই হারটা কিন্তু কমে যাচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, যে কোম্পানিটা খুব বড় হয়ে গেছে তার জন্য হতে পারে, বা বাজারে কম্পিটিশন বেশি হয়ে গেছে তার জন্য হতে পারে। তো এই জন্য যদি সেলস গ্রোথ কমে যায়, তাহলে সেই স্টকটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসুন। তৃতীয় পয়েন্ট, প্রাইসিং পাওয়ার। অনেক কোম্পানিরই প্রাইসিং পাওয়ার থাকে না, বিশেষ করে যেসব কোম্পানি লো রেঞ্জে মানে প্রফিটে কাজ করেন, বা যেসব কোম্পানি অন্য কোম্পানির হয়ে কিছু কাজ ধরেন, তাদের সাধারণত প্রাইসিং পাওয়ার থাকে না। তো সেই সব কোম্পানির স্টক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। 4 নম্বর পয়েন্ট, কোম্পানির আউটলুক চেঞ্জ। মানে কোম্পানি যখন আপনি কিনেছিলেন যে স্টকটা, কোম্পানির যে ছিল, মানে লক্ষ্য ছিল যেটা, যে আমরা এইভাবে এই জিনিসটাকে এবার বাড়াবো বা এই স্ট্র্যাটেজিতে আমরা এই বিজনেসটাকে গ্রো করতে চাই, সেই স্ট্র্যাটেজিটা তাদের পাল্টে গেছে। এবং বুঝতে পারছেন এই স্ট্র্যাটেজিটা কিন্তু দেখে আপনি কিন্তু স্টকটা কেনেন, বা এই স্ট্র্যাটেজিটা, নতুন স্ট্র্যাটেজিটা হয়তো ভালো খাটবে না। তো এরকম স্টক থেকে আপনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। ব্যাড ম্যানেজমেন্ট, এটা হলো পঞ্চম পয়েন্ট। কোনো কোম্পানি যদি ম্যানেজমেন্ট খারাপ হয়, মানে ধরুন কোম্পানির কোনো গ্রোথ নেই, প্রফিট নেই, অথচ প্রচুর ডিভিডেন্ড দিচ্ছে, বা জানেন যে ম্যানেজমেন্টের যে হেড আছে তিনি খুব একজন বাজে মানুষ, তিনি এর আগে অনেক কোম্পানিতে ঘাটা করে বিভিন্ন রিটেলারকে ফাঁসিয়ে বেরিয়ে গেছেন। এইরকম কোম্পানি যদি ম্যানেজমেন্টের যদি আপনি জানেন, তো সেই ধরনের স্টক থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসুন। পরের পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সাইক্লিক সেক্টর। আপনি ধরুন কোনো সাইক্লিক স্টক সেক্টর স্টক কিনলেন। সাইক্লিক স্টক সেক্টর যেমন ধরুন অটো, স্টিল, এয়ারলাইন্স, হোটেল, এগুলো সাইক্লিক সেক্টর। এর যখন স্টকটা বাড়ে, একটা সাইকেল বাড়ে, মানে ধরুন মানুষের হাতে টাকা এলে যখন, তখন মানুষ বেড়াতে বেশি যায়, হোটেল বেশি বুক করবে, বা সেই সময় মানুষ অটো বেশি কিনবে, বা মানে অটোমোবাইলস বেশি কিনবে, বা প্লেনে বেশি যাতায়াত করবে। তো একটা সেক্টর সেই সময় ধরুন একটা গ্রোথ হয়। তো সেরকম স্টক আপনি কিনে ফেলেছেন, এবং সেটা রং টাইমে, মানে সাইকেলটা যখন শেষ হচ্ছে সে সময়, তাহলে সেই স্টক থেকে বেরিয়ে আসুন। কিংবা যদি আপনি সঠিক সময়ে কিনেছেন, তাহলে কিন্তু সেই সাইকেলটা যখন শেষ হবে তার আগেই কিন্তু আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। পরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, ধরুন আমরা কোনো একটা কোম্পানি কিনলাম, সেই কোম্পানিটা কি থেকে কিনলাম? যে প্রিভিয়াস গ্লোরি, মানে সেটা আগে দারুণ কোম্পানি ছিল, কিন্তু সেই গ্লোরি আজ নেই।
আজ সেখানে কম্পিটিশন হয়ে বলুন, বা তাদের কোনো কারণেই বলুন, যে তাদের গ্রোথটা কিন্তু কমে গেছে। তো এইরকম কোম্পানি যদি ভালো কোম্পানিও কিনে থাকেন, এতে কিন্তু আপনি ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবেন না, ওয়েলথটাকে শুধু রাখতেই পারবেন। তো এই ধরনের স্টক থেকেও কিন্তু আমাদের বেরিয়ে যাওয়া উচিত। পরের পয়েন্ট আমি আমি যেটা বলবো, 9 নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো, যে স্টক স্পেসিফিক টার্গেট। ধরুন আপনি একটা স্টক কিনেছিলেন, বা একটা প্রোফাইল বানিয়েছিলেন, ছোট প্রোফাইল, যেখানে 2-3টা স্টক ছিল, যে একটা কারণের জন্য, যেমন ধরুন আপনার ধরুন মেয়ের এডুকেশনের জন্য বা ছেলের এডুকেশনের জন্য একটা স্টক নিয়েছিলেন, যে যে ও যখন গ্রাজুয়েশনে যাবে তখন এইটাই তার এডুকেশনে আমি কাজে লাগাবো। তো সেই টার্গেটটা যদি তার আগেও মিট হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে বুক করে নেন, এই স্টকগুলো বেচে আপনি কিন্তু প্রফিটটা করে নিন। কারণ তার কদিন কদিন পরে আবার স্টকটা ধরুন ফল করে গেল, তখন কিন্তু সেই টাকাটা আপনি কিন্তু পাবেন না। শেষ পয়েন্ট, মানে 10 নম্বর পয়েন্ট হিসেবে আমার যেটা মনে মনে হচ্ছে, সেটা আমি বলছি, সেটা হলো যে টেকনিক্যাল স্ট্র্যাটেজিক্যাল যদি এন্ট্রি নিয়ে থাকেন, মানে টেকনিক্যাল ধরুন চার্ট দেখে যে আপনি একটা স্টকে এন্ট্রি নিলেন, তো সেই স্টকে যখন টেকনিক্যাল যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে টেকনিক্যালি আপনাকে বেরিয়ে যেতে হবে, যে অমুক দাম পেলে আপনি বেরিয়ে যাবেন। তো সেই অবস্থায় তারপরেও যদি আপনার গ্রোথ হয়, হতে থাকুক, আপনি ছেড়ে দিন, সেই অবস্থায় স্টক থেকে বেরিয়ে আসুন। তো আপাতত আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে, যেটা হয়তো আমি মিস করেছি, সেগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানান। আপাতত ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান, ভিডিওটাকে লাইক করুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটির বেল আইকনে ছুঁয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতে পারি এবং মোটিভেট হতে পারি। ধন্যবাদ।